উদাত্ত কণ্ঠে মন্ত্র উচ্চারণ করে চলেছে একজন। এতদিন ধরে যে গোপন সে সাধনা করে চলেছে, আজ তাতে সফল হবার সময় হয়েছে। কুসুমপুরের শেষ প্রান্তে অবস্থিত এই জঙ্গলে বহুদিন পর এত রাত্রে কোন মানুষ এসেছে? নইলে এই জঙ্গলে দিনের বেলাতেও চট করে কেউ আসতে চায় না। কিন্তু কেন এসেছে সে? এখন মধ্যরাত। ছেলেটা আকাশের দিকে তাকালো একবার। এক অদ্ভুত লাল আলোতে ভরে উঠেছে আকাশটা। এক কালচে মেঘের টুকরো ধীরে ধীরে নেমে আসছে নিচের দিকে। ছেলেটা উত্তেজিত হয়ে উঠল যেন, কিন্তু পরক্ষণেই নিজেকে শান্ত করল। এই সময় কোনো ভুল করলে চলবে না। তুমি প্রস্তুত তো কাকা? পেছনের দিকে ঘুরে প্রশ্ন করল ছেলেটা। ছেলেটার পেছনে বসে আছে একটা লোক। এতক্ষণ সে যেন অন্ধকারের সাথে মিশেছিল। সেই লোকটাও এতক্ষণ ধরে আকাশের দিকে তাকিয়েছিল। এবার সে উঠে এলো সামনে। তারপর সে মাথা নেড়ে সম্মতি জানালো। মনে রাখবি চন্দন, যে অন্যায় তোর সাথে, তোর পরিবারের সাথে হয়েছিল, তার বদলা তোকে নিতেই হবে। নিতেই হবে। বিড়বিড় করে বলে ওঠে লোকটা। দীর্ঘশ্বাসটাকে মনের মধ্যে গিলে ফেলে পাশে পড়ে থাকা ধারালো অস্ত্রটা তুলে নিল সেই ছেলেটা। আজকের পর থেকে আপন বলতে আর কেউ থাকল না। অস্ত্রটা উপরে তুলে সে একবার তীব্র গতিতে নামিয়ে দিল নিচে। গরম রক্তের ছিটকে এসে লাগলো তার চোখে মুখে। সেই রক্তের কিছুটা সে রাখল একটা মাটির পাত্রের মধ্যে। প্রকৃতি যেন চঞ্চল হয়ে উঠল হঠাৎ। বৃষ্টি পড়তে শুরু করলো এই সময়। ছেলেটা বিড়বিড় করে আবার মন্ত্র পড়ে চলল। মন্ত্র পড়া শেষ হলে ছেলেটা এগিয়ে গেল সামনের বটগাছের দিকে। তারপর পাত্রে রাখা রক্ত ঢেলে দিল মাটিতে। এরপর সে মাটির দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল কিছুক্ষণ। বৃষ্টির জলে মাটি তখন নরম হয়ে উঠেছে। রক্তের ধারা ধীরে ধীরে মিশে যাচ্ছে সেই মাটির মধ্যে। ছেলেটা দেখল তার সামনের মাটির ভেতর থেকে কেউ যেন বেরিয়ে আসতে চাইছে। হঠাৎ কাছাকাছি জোরে বাজ পড়ল একটা। ক্ষণিকের আলোতে ছেলেটা দেখল সামনের বটগাছ থেকে ঝুলছে অনেকগুলো মানুষের দেহ। আর ঠিক সেই সময় মাটির ভেতর থেকে বেরিয়ে এলো একটা কালো হাত। তারপর মাটি ফুঁড়ে বেরিয়ে এলো একটা দেহ। তার সারা শরীর থেকে গলে পড়ছে মাটি। ছেলেটা শুনেছে শয়তান নাকি নরকে থাকে। তার সামনে এটা কে? ছেলেটা এর উত্তর জানে। সাক্ষাৎ শয়তানের প্রতিমূর্তি দাঁড়িয়ে আছে তার সামনে। এবার শুরু হবে প্রতিশোধের খেলা। ছেলেটা দেখল গাছ থেকে ঝুলতে থাকা নিথর দেহগুলো নড়ে উঠছে এবার। আদিম অন্ধকারের চেয়েও ঘন এক কালো ছায়া ধীরে ধীরে গ্রাস করছে এই জঙ্গলটাকে। 15 বছর পরের ঘটনা। শয়তান ফিরে এসেছে। নমস্কার, আমি সৌরভ আর আপনারা শুনছেন অতীতের রহস্য। আমাদের ইউটিউব চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল, প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজ শুনতে চলেছেন অভি ব্যানার্জির কলমে জটালের দ্বিতীয় পর্বটি। শুনতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দাদা ঠাকুরের ঘরের বড় তক্তার উপর আমরা বসে আছি এখন। বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। আমরা চারজন, অর্থাৎ আমি, শোভন, ঋষি, অনিন্দ আর সূর্য। আজ রবিবার, স্কুল ছুটি। ছুটির দিন মানে আমরা দাদা ঠাকুরের বাড়িতে আসব। আজ বৃষ্টি পড়ছে দেখে দুপুরের অনেক আগেই আমরা চলে এসেছি এখানে। কাজল দিদা অর্থাৎ দাদা ঠাকুরের স্ত্রী যেমন রান্না করতে ভালোবাসেন, তেমনি ভালোবাসেন খাওয়াতে। আমাদের দেখে খুব খুশি হয়ে বললেন, চার মূর্তি চলে এসেছে দেখছি। আজ দুপুরে এখানেই খাবি বুঝলি। খিচুড়ি, মাছের বড়া ভাজা, পাঁপড় ভাজা আর চাটনি দিয়ে বেশ জম্পেশ করেই খেলাম আমরা। দাদা ঠাকুর বাইরে গেছিলেন একটা কাজে। একটু আগে ফিরে এসে তিনিও খেতে বসেছেন। দাদা ঠাকুরের পুরো নাম মনে আছে তো? হ্যাঁ, ঠিক বলেছেন, অমরেন্দ্র চক্রবর্তী। এই গ্রামের সবার প্রিয় দাদা ঠাকুর। আচ্ছা দাদা ঠাকুর, তুমি তো একটা সময় বাইরে খুব ঘুরেছ, বহু জায়গার নিজস্ব সংস্কৃতি দেখেছ, বিভিন্ন জায়গার লোকদেবতা, অপদেবতা সম্পর্কেও জানো। এমন কোনো ঘটনা ঘটেছে কি যেখানে গ্রামের সবাইকে কোনো অশুভ শক্তির হাত থেকে বাঁচাতে কোনো লোকদেবতা নিজে আবির্ভূত হয়েছেন? ঋষির কথা শুনে আমরা নড়ে চড়ে বসলাম।
দাদা ঠাকুরের কাছে আসবো আর কোনো গল্প শুনতে পাবো না, তাই হয় নাকি? এইবার দাদা ঠাকুর নিশ্চয় তাঁর অভিজ্ঞতার ঝুলি থেকে কোনো জমাটি গল্প বের করে আনবেন। কিন্তু কোথায় কি? তিনি চোখ বুজে মাছের বড়া ভাজা খাচ্ছেন, যেন ঋষির কথা তাঁর কানেই ঢোকেনি। খাওয়া শেষ করে উঠে গিয়ে হাত ধুয়ে এসে তক্তার উপর জুত করে বসলেন দাদা ঠাকুর। আমরা তাঁর চারদিকে গোল হয়ে বসলাম। বাইরের প্রকৃতি তখন বৃষ্টির জলে নিজেকে স্নান করিয়ে নিচ্ছে। টিনের চালে বৃষ্টি পড়ার আওয়াজ যেন ঘোর লাগিয়ে দিচ্ছে মাঝে মাঝে। গাছের পাতা থেকে ঝরে পড়ছে জলের ফোঁটা। সামনের গাছটার একটা বড় পাতার নিচে একটা পাখি আর তার বাচ্চা বৃষ্টির জল থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। মাঠে মাথায় ছাতি, তাল পাতার তৈরি 3 কোনা ও দেখতে ছাতার মতন একটা বস্তু দিয়ে কাজ করছে চাষিরা। পুকুর থেকে উঠে গায়ের জল ঝেড়ে সার দিয়ে হেঁটে যাচ্ছে হাঁসের দল। দাদা ঠাকুর এক দৃষ্টিতে তাকিয়েছিলেন বাইরের দিকে। পদ্মপাতার উপর মুক্তোর মতন টলটল করতে থাকা জলের কণাগুলোকে দেখতে দেখতে দাদা ঠাকুর বললেন, বৃষ্টির দিনে এই দৃশ্যগুলো দেখার জন্য আমি প্রতিবারই গ্রামে জন্ম নিতে চাই বুঝলি। বলে একটু চুপ করে থেকে বললেন, ঋষির কথা শুনে একটা ঘটনার কথা মনে পড়ে গেল। আমার দাদু তখন বেঁচে ছিলেন। ঘটনার সাথে আমাদের যোগ না থাকলেও পরে জড়িয়ে পড়েছিলাম। অশুভ শক্তিকে চোখের সামনে দেখতে পেয়েছিলাম। হয়তো মারাই পড়তাম যদি না তিনি আসতেন। আমি জিজ্ঞেস করলাম, কে এসেছিলেন দাদা ঠাকুর? দাদা ঠাকুর মিটিমিটি হাসতে লাগলেন। আমরা বুঝে গেলাম জম্পেশ একটা গল্প আসতে চলেছে, কারণ এই হাসি হলো দাদা ঠাকুরের গল্প বলার আগে ট্রেডমার্ক হাসি। বলছি শোন, তোদের তো বলেছি যে আমি একটা সময় প্রচুর ঘুরেছি। বিভিন্ন জায়গায় গিয়ে সেখানকার মানুষদের সাথে মিশেছি, তাদের জীবনযাপন দেখেছি। সেই সূত্রেই বিভিন্ন লোক দেবতা ও অপদেবতা সম্পর্কে জেনেছি। আমি একটা লাঠি সবসময় নিজের কাছে রাখতাম। তোরা সেই লাঠি দেখেওছিস। এ যে সেই লাঠি কিন্তু নয়। এই লাঠির বিশেষ ক্ষমতা আছে। সেই লাঠি আমি কিভাবে পেলাম সেই গল্পই বলবো আজ। বলে আরাম করে বসে দাদা ঠাকুর বললেন, আমার দাদু তখন বেঁচে। বেশ শক্ত সমর্থ লোক ছিলেন আমার দাদু বাসুদেব চক্রবর্তী। আমার বয়স তখন 15-16 হবে। তা একদিন উঠোনে বসে ছিপ তৈরি করছি। এমন সময় একটা গরুর গাড়ি আমাদের বাড়ির সামনে এসে থামল। গাড়ি থেকে একটা মধ্যবয়স্ক লোক এসে সদরজার সামনে দাঁড়ালো। মাঝারি উচ্চতা, ফর্সা, মাথার চুলগুলো ছোট করে ছাঁটা, ধুতি পাঞ্জাবি পরা লোকটা আমাকে দেখে জিজ্ঞেস করল, খোকা বাসুদেব চক্রবর্তীর বাড়ি কি এইটা? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। লোকটা যেন আশ্বস্ত হয়ে ভেতরে এলো। লোকটার হাতে একটা ঝোলা ছাড়া আর কিছুই ছিল না। আমি ভেতরে গিয়ে দাদুকে ডেকে আনলাম। দাদুকে দেখে লোকটা নমস্কার করে বলল, আপনি কি বাসুদেব চক্রবর্তী? দাদু মাথা নাড়ল। লোকটা একটু ইতস্তত করে বলল, ভেতরে গিয়ে কথা বলা যাবে? একটু গুরুতর ব্যাপারে কথা বলতে এসেছি। আমাকে কুসুমপুর থেকে জীবন ভট্টাচার্য মশাই পাঠিয়েছেন। দাদু একটু অবাক হয়ে বললেন, জীবন পাঠিয়েছে? এসো ভেতরে এসো। লোকটা ভেতরে এসে বসল। তারপর তার ঝোলা থেকে একটা চিরকুটের মতন কাগজ বের করে সেটা এগিয়ে দিল দাদুর দিকে। পেছন থেকে আমি মুখ বাড়িয়ে দেখলাম চিরকুটে লেখা আছে, বাসুদেব, যত তাড়াতাড়ি পারো কুসুমপুরে এসো। এখানে খুব বিপদ। তোমার অপেক্ষায় রইলাম। দাদু চিন্তিত হয়ে পড়লেন লেখাটা পড়ে।
তারপর লোকটার দিকে জিজ্ঞাসু চোখে তাকালেন। লোকটা যেন বুঝতেই পারল দাদু কি বলতে চাইছেন। সে তাড়াতাড়ি হাত জোর করে বলে উঠল, তাড়াহুড়োতে বলা হয়নি। আমার নাম মোহন হালদার। আমি কুসুমপুরেই থাকি। জীবনবাবু পরশু রাত্রে আমাকে ডেকে বলেছিলেন আমি যেন কালই আপনার কাছে এসে এই চিরকুটটা আপনাকে দিই। আপনি এক্ষুনি চলুন আমার সাথে। কুসুমপুরের সবার খুব বিপদ। এখনো বেলা আছে। এক্ষুনি বেরোলে সন্ধ্যের আগেই পৌঁছে যাব। রাত একদম করা যাবে না। দাদু একটু চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, কেন? রাত হয়ে গেলে কি হবে? আমি দেখলাম মোহনবাবু উত্তর দিতে গিয়ে থরথর করে কেঁপে উঠলেন একবার। তারপর বললেন, রাত হয়ে গেলে শয়তান চলে আসবে। শয়তান? দাদু আর কোনো কথা বললেন না। তিনি বুঝতে পারলেন গুরুতর কিছু একটা হয়েছে। ভেতরে যাবার আগে দাদু আমার দিকে তাকিয়ে বললেন, তুইও আমার সাথে যাবি। তৈরি হয়ে নে। এইখানে অনিন্দ দাদা ঠাকুরকে থামিয়ে বলে উঠল, তোমার দাদু যদি বুঝতে পেরেছিলেন যে ওখানে গুরুতর কিছু ঘটেছে, তাও তোমাকে নিয়ে গেলেন কেন? দাদা ঠাকুর হেসে বললেন, দাদু সব সময় বলতেন ঘরে বসে থাকলে দুনিয়াটাকে চিনবি কিভাবে, বিপদে পড়লে সেখান থেকে বেরিয়ে আসবি কিভাবে। জানিস তো, দাদু আমাকে ভরসা করতেন খুব। তা সে যাই হোক। তাড়াতাড়ি তৈরি হয়ে আমরা তিনজন বেরিয়ে পড়লাম কুসুমপুরের উদ্দেশ্যে। গাড়িতে ওঠার সময় দাদু জিজ্ঞেস করলেন, আচ্ছা মোহন, তোমার কথা থেকে জানতে পারলাম যে তোমার কাল আসার কথা ছিল। তাহলে কাল এলে না কেন? মোহনবাবু থমকে গেলেন যেন। তারপর কাঁপা কাঁপা গলায় বললেন, পরশু গভীর রাত্রে জীবনবাবু মারা গেছেন। তার পুরো শরীরটাকে কেউ যেন ফালাফালা করে দিয়েছিল।